1971। একটি যুদ্ধ, একটি দেশ আর একটি গোপন সংস্থা। ইতিহাসের পাতায় লেখা আছে শুধু একটি নাম, বাংলাদেশ। কিন্তু এই নামের পিছনে লুকিয়ে আছে যে রুদ্ধশ্বাস অভিযান, যে কৌশলগত মাস্টার স্ট্রোক, তার প্রতিটি মুহূর্ত ছিল অবিশ্বাস্য। একটি ছোট দেশ একটি বিশাল সাম্রাজ্য থেকে স্বাধীনতা চেয়েছিল, আর সেই স্বাধীনতার নেপথ্যে কাজ করছিল ভারত তার গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংকে সাথে নিয়ে, যা বদলে দিয়েছিল দক্ষিণ এশিয়ার মানচিত্র। এক মহাদেশীয় ক্ষমতার ভারসাম্যের খেলা। প্রস্তুত হন সেই অজানা ইতিহাসের গভীরে প্রবেশ করতে, যা আপনার ধারণাকে চ্যালেঞ্জ করবে। নমস্কার, আমি সুমন্ত, আর আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল অন্তর্বীণা। অন্তর্বীণা, জ্ঞান যেখানে উন্মুক্ত, সত্য যেখানে অনন্ত। আজ আমরা এমন এক কাহিনীর গভীরে ডুব দেব, যা শুধু একটি দেশের জন্মকথা নয়, বরং আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তি, সাহস এবং কূটনৈতিক বুদ্ধির এক অবিস্মরণীয় উদাহরণ। আজ আমরা জানব কিভাবে এর মিশন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মানচিত্রকে চিরতরে বদলে দিয়েছিল। 1947 সালে ভারত বিভাজনের পর জন্ম হয়েছিল দুটি নতুন রাষ্ট্রের, ভারত ও পাকিস্তান। কিন্তু পাকিস্তানের গঠনটাই ছিল অদ্ভুত। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন, সাংস্কৃতিক ও ভাষাগতভাবে সম্পূর্ণ ভিন্ন দুটি অঞ্চলকে জুড়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র এক ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে। পূর্ব পাকিস্তান, যা আজকের বাংলাদেশ, এবং পশ্চিম পাকিস্তান। এটি ছিল একটি কৃত্রিম সংযোগ, যার ফলস্বরূপ পূর্ব পাকিস্তানের মানুষের উপর নেমে আসে দীর্ঘমেয়াদী শোষণ ও বঞ্চনা। পশ্চিম পাকিস্তান সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হওয়ায় পূর্ব পাকিস্তানকে বরাবরই দ্বিতীয় শ্রেণীর উপনিবেশ হিসেবে গণ্য করত। এখানকার সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার করা হতো। ভাষাগত ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চাই 1948 সালে ঘোষণা করা হয়েছিল উর্দু, এবং কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। পূর্ব বাংলার মানুষের মাতৃভাষা বাংলাকে অস্বীকার করার এই কৌশলই জন্ম দেয় 1952 সালের মহান ভাষা আন্দোলনের। অর্থনীতিতে বৈষম্য, রাজনীতিতে প্রতিনিধিত্বের অভাব এবং সংস্কৃতিতে আগ্রাসন, এই সমস্ত বঞ্চনার আগুন ধীরে ধীরে গণ আন্দোলনের রূপ নেয়, যার নেতৃত্ব ছিলেন অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার 6 দফা দাবি ছিল মূলত স্বায়ত্ত শাসনের দাবি, কিন্তু পশ্চিম পাকিস্তানের সামরিক জান্তা এটিকে বিচ্ছিন্নতার ষড়যন্ত্র হিসেবে দেখেছিল। 1970 সালে সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পশ্চিম পাকিস্তানের সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে। এর মাধ্যমেই শুরু হয় চরম বিশ্বাসঘাতকতা। 1971 সালের 25শে মার্চ রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আলোচনা স্থগিত করে গোপনে পশ্চিম পাকিস্তানে ফিরে যান, এবং শুরু হয় মানব ইতিহাসের এক ভয়াবহতম গণহত্যা, অপারেশন সার্চলাইট। এই অভিযানের মূল লক্ষ্য ছিল বাঙালির জাতীয়তাবাদী চেতনাকে চিরতরে স্তব্ধ করে দেওয়া। পাকিস্তানি সামরিক বাহিনী এবং তাদের স্থানীয় সহযোগী যেমন রাজাকার ধর্ষণকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে। ঐতিহাসিক দলিল অনুযায়ী এই সময় প্রায় 2 লক্ষ থেকে 4 লক্ষ বাঙালি নারীকে অকথ্য অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়। অসংখ্য নারীকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সেনা ক্যাম্পে, যেখানে তাদের উপর দিনের পর দিন পাশবিক অত্যাচার চালানো হয়। এই নৃশংসতা ছিল জাতিগত নির্মূল এবং বাঙালির মনোবল চিরতরে ভেঙে দেওয়ার একটি সুপরিকল্পিত চেষ্টা। হিন্দুদের বিশেষভাবে চিহ্নিত করে হত্যা ও বিতাড়ন করা হয়েছিল। এই চরম বঞ্চনা, শোষণ ও পাশবিকতার মুখে জন্ম নেয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। পাকিস্তানি বাহিনীর এই গণহত্যা শুরু হওয়ার পর থেকেই পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক সদস্যরা ভারতের দিকে সাহায্যের জন্য হাত বাড়াতে শুরু করেন। কারা এই সাহায্য চেয়েছিলেন? মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করার পর আওয়ামী লীগের নেতৃত্ব এবং মুক্তিযুদ্ধের সংগঠকরা ভারতে আশ্রয় নেন এবং আনুষ্ঠানিকভাবে সাহায্যের আবেদন করেন। 10ই এপ্রিল 1971 সালে গঠিত হয় মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার, যা ভারতের মাটিতে বসেই কার্যক্রম শুরু করে এবং ভারতকে সামরিক ও কূটনৈতিক সাহায্যের জন্য অনুরোধ জানায়। ভারতের সাহায্য করার প্রয়োজন কেন পড়ল? এর পেছনে শুধু মানবিক কারণ নয়, বরং ভারতের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাও জড়িত ছিল। পাকিস্তানি অত্যাচারের ফলে
প্রায় 1 কোটি বা 10 মিলিয়ন বাঙালি শরণার্থী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। এত বিপুল সংখ্যক শরণার্থীর বোঝা ভারতের দুর্বল অর্থনীতির ওপর চরম চাপ সৃষ্টি করেছিল। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্পষ্টতই বুঝতে পারেন এই মানবিক ও অর্থনৈতিক সংকট সমাধানের একমাত্র উপায় হল পূর্ব পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা, যা কেবল স্বাধীনতার মাধ্যমেই সম্ভব। উপরন্তু পশ্চিম পাকিস্তানের অস্থিতিশীলতা ভারতের পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি ছিল। ভারতকে এই বিশাল সামরিক অপারেশন করার প্রয়োজন হয়ে পড়েছিল, কারণ সমস্ত কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। ভারত বিশ্বকে বোঝানোর চেষ্টা করেও কোনো সমাধান পায়নি। ফলস্বরূপ মানবিক বিপর্যয় রোধ, জাতীয় নিরাপত্তা রক্ষা ও আঞ্চলিক ভারসাম্য ফিরিয়ে আনার জন্য সামরিক হস্তক্ষেপ অনিবার্য হয়ে ওঠে। ঠিক এই জটিল সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটি সাহসী সিদ্ধান্ত নেন। 1968 সালে গঠিত ভারতের নিজস্ব আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের প্রধান ছিলেন কিংবদন্তি গুপ্তচর RN কাও। রয়ের জন্মই হয়েছিল ভারতের সুরক্ষা এবং আন্তর্জাতিক স্বার্থ রক্ষার জন্য। 1971 সালে সংকট রয়ের সামনে নিয়ে আসে তার প্রথম সত্যিকারের অগ্নিপরীক্ষা। রয়ের প্রধান কাজ ছিল শুধু তথ্য সংগ্রহ করা নয়, বরং মুক্তি সংগ্রামের ক্ষেত্র তৈরি করা। রয়ের এজেন্টরা দ্রুত পূর্ব পাকিস্তানের মুক্তিযোদ্ধা বা মুক্তিবাহিনীর প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহে সহায়তা শুরু করে। ভারতের সীমান্ত এলাকায় স্থাপন করা হয় গোপন ক্যাম্প, যেখানে হাজার হাজার বাঙালি যুবককে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়। রয়ের এজেন্টরা এই প্রশিক্ষণ এবং রসদ সরবরাহের পুরো প্রক্রিয়াটি পরিচালনা করত। এই সময় তারা বিভিন্ন গেরিলা ইউনিট যেমন মুজিব বাহিনী বা BLF এবং অন্যান্য স্থানীয় গোষ্ঠীর সঙ্গেও কাজ করে। এছাড়াও রয়ের কৌশলগত বুদ্ধিমত্তা, স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স ভারতীয় সেনা এবং মুক্তিবাহিনীকে পশ্চিম পাকিস্তানি মারিসাবিদের দুর্বলতা, তাদের অবস্থান এবং রসদ সরবরাহের পথ সম্পর্কে নির্ভুল তথ্য দিতে সাহায্য করত, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং গোপন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেবল ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল না, এটি ছিল স্নায়ুযুদ্ধের মঞ্চে আন্তর্জাতিক ক্ষমতাধরদের এক ভয়ঙ্কর খেলা। এই সংঘাতে প্রধান দুটি বিশ্বশক্তির ভূমিকা ছিল সম্পূর্ণ বিপরীত। তৎকালীন প্রেসিডেন্ট নিক্সন এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার সম্পূর্ণভাবে পাকিস্তানের সামরিক জান্তার পক্ষে ছিলেন। আমেরিকা পাকিস্তানকে অস্ত্র, সামরিক সহায়তা ও অর্থনৈতিক সাহায্য অব্যাহত রেখেছিল। তাদের এই সমর্থনের মূল কারণ ছিল চীন ফ্যাক্টর। চীন ছিল আমেরিকার কাছে বন্ধু এবং পাকিস্তানের মিত্র। আমেরিকা ভারতকে আগ্রাসী হিসেবে দেখানোর চেষ্টা করে, এমনকি যখন চূড়ান্ত যুদ্ধ শুরু হয় তখন পাকিস্তানকে রক্ষা করতে এবং ভারতকে ভয় দেখাতে আমেরিকা তাদের সপ্তম নৌবহর USS এন্টারপ্রাইজকে বঙ্গোপসাগরের দিকে পাঠিয়েছিল। এটি ছিল সরাসরি যুদ্ধের হুমকি। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ছিল ভারতের নির্ভরযোগ্য মিত্র। 1971 সালের আগস্ট মাসে ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয় ভারত সোভিয়েত শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি, যা ছিল ভারতের জন্য একটি বিশাল কূটনৈতিক বিজয়। এই চুক্তির ফলে ভারত নিশ্চিত হয় যে আমেরিকা বা চীন যদি সরাসরি যুদ্ধে প্রবেশ করে তবে সোভিয়েত ইউনিয়ন ভারতকে সমস্ত সামরিক ও কূটনৈতিক সহায়তা দেবে। আমেরিকার সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হলে সোভিয়েত ইউনিয়ন তার পারমাণবিক ডুবোজাহাজ এবং অন্যান্য যুদ্ধজাহাজ প্রেরণ করে আমেরিকার নৌবহরকে ঠেকানোর জন্য। আন্তর্জাতিক মহলে এই দুই শক্তির মেরুকরণের ফলেই ভারত নির্ভয়ে সামরিক পদক্ষেপ নিতে পেরেছিল। সোভিয়েত ইউনিয়নের সমর্থন ভারতকে চীন ও আমেরিকার সরাসরি সামরিক হস্তক্ষেপের ঝুঁকি থেকে রক্ষা করে। সমস্ত কূটনৈতিক পথ বন্ধ হয়ে যাওয়ার পর এবং পাকিস্তানের দিক থেকে প্রিএমটিভ বিমান হামলা শুরু হলে 3 ডিসেম্বর 1971 ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশ করে। রয়ের তথ্য এবং মুক্তিবাহিনীর সহায়তায় ভারতীয় সামরিক বাহিনী অপারেশন ক্যাকটাস লিলির মতো অভিযান শুরু করে। এটি ছিল একটি সমন্বিত অভিযান, যেখানে ভারতীয় সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী এবং মুক্তিবাহিনী একসাথে ঝাঁপিয়ে পড়ে। ভারতীয় বিমান বাহিনীর দ্রুত আক্রমণে পশ্চিম পাকিস্তানের বিমান ঘাঁটিগুলো অকার্যকর হয়ে পড়ে। নৌবাহিনী করাচি বন্দর অবরোধ করে এবং পূর্ব পাকিস্তানের প্রধান বন্দরগুলোর ওপর নিয়ন্ত্রণ নেয়, যা পশ্চিম পাকিস্তান থেকে সামরিক সাহায্য আসা বন্ধ করে দেয়। স্থলপথে ভারতীয় সেনাবাহিনী দ্রুত ঢাকার দিকে অগ্রসর হতে থাকে, কারণ রয়ের গোয়েন্দা তথ্যের কারণে তারা পাকিস্তানি সামরিক বাহিনীর দুর্বল অবস্থানগুলো সহজেই চিহ্নিত করতে পেরেছিল। আন্তর্জাতিক মহলে এই দুই শক্তির মেরুকরণের ফলেই ভারত নির্ভয়ে সামরিক পদক্ষেপ নিতে পেরেছিল। সোভিয়েত ইউনিয়নের সমর্থন
ভারতকে চীন ও আমেরিকার সরাসরি সামরিক হস্তক্ষেপের ঝুঁকি থেকে রক্ষা করেছিল। 1971 সালে সামরিক সংঘাত ছিল একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্র যুদ্ধ। রয়ের গোয়েন্দা তথ্য এবং মুক্তিযুদ্ধের গেরিলা কৌশল ভারতীয় সেনার দ্রুত অগ্রযাত্রার পথ খুলে দেয়। ভারতীয় সামরিক বাহিনী ত্রিশক্তির সমন্বয় বা জয়েন্ট কমান্ডের মাধ্যমে পূর্ব পাকিস্তানি সামরিক কাঠামোকে দ্রুত ভেঙে দেয়। বিমান বাহিনী পাকিস্তানি বাহিনীর আকাশ প্রতিরক্ষা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় এবং নৌবাহিনী চট্টগ্রাম ও মংলা বন্দরের মতো গুরুত্বপূর্ণ জলপথ অবরুদ্ধ করে দেয়। ঠিক এই মুহূর্তে যখন পাকিস্তানের পরাজয় নিশ্চিত, তখন আন্তর্জাতিক রাজনীতিতে আসে সবচেয়ে বড় মোচড়। মার্কিন যুক্তরাষ্ট্র, যারা প্রথম থেকেই পাকিস্তানের সামরিক জান্তার প্রধান সমর্থক ছিল, প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে অবস্থান নেয়। তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং তার উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এই সংঘাতকে ভারতের আগ্রাসন হিসাবে চিত্রিত করার চেষ্টা করেন। পাকিস্তানের গণহত্যাকে তারা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যান, কিন্তু নিক্সনের সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ ছিল পাকিস্তানকে বাঁচাতে মার্কিন নৌবাহিনীর ৭ম নৌবহর ইউএসএস এন্টারপ্রাইজকে বঙ্গোপসাগরের দিকে প্রেরণ করা। এই নৌবহরে পারমাণবিক যুদ্ধজাহাজও ছিল। এটি ছিল ভারতের উপর সরাসরি সামরিক চাপের হুমকি, যাতে ভারত যুদ্ধবিরতিতে বাধ্য হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ প্রমাণ করে যে তাদের কাছে মানবতার চেয়ে সমর্থতগত স্বার্থ এবং চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের পথ, যেখানে পাকিস্তান মধ্যস্থতাকারী ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে এই আমেরিকার সামরিক হুমকির মুখে ভারতের ত্রাতা হিসেবে এগিয়ে আসে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। ভারত সোভিয়েত চুক্তির ফলে সোভিয়েত ইউনিয়ন দ্রুত তাদের পারমাণবিক ডুবোজাহাজসহ যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরের দিকে পাঠায়। সোভিয়েত ইউনিয়নের এই বাহসী অবস্থানই আমেরিকাকে সরাসরি যুদ্ধে জড়ানো থেকে বিরত করে। অর্থাৎ 1971 সালের সেই সংকটময় মুহূর্তে আমেরিকা যখন ভারতকে থামাতে চেয়েছিল, তখন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া ভারতকে রক্ষা করেছিল। পাকিস্তানি সামরিক বাহিনীর মনোবল যখন সম্পূর্ণ ভেঙে পড়েছে, তখন ভারতীয় সেনা প্রধান জেনারেল মানেকশ সামরিক আত্মসমর্পণের জন্য রেডিওতে বারবার বার্তা পাঠান। অবশেষে 1971 সালের 16 ডিসেম্বর ইতিহাসের পাতা এক নতুন অধ্যায় রচিত হয়। ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে, পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল কে নিয়াজি 93,000-এরও বেশি পাকিস্তানি সৈন্য নিয়ে ভারতীয় সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে প্রকাশ্যে আত্মসমর্পণ করেন। জন্ম হয় এক নতুন স্বাধীন রাষ্ট্রের, বাংলাদেশ। এটি শুধু একটি সামরিক বিজয় ছিল না, বরং মানবিকতা, ন্যায় বিচার এবং স্বাধীনতার একটি ঐতিহাসিক জয়। এই বিজয় এসেছিল 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেওয়ার, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করার এবং কূটনৈতিক স্তরে অবিরাম চাপ সহ্য করার বিশাল মূল্য দিয়ে। ভারত তার নিজের অর্থনীতির উপর চরম চাপ সত্ত্বেও পূর্ব বাংলার মানুষকে বাঁচানোর জন্য এই ঐতিহাসিক ঝুঁকি নিয়েছিল। কিন্তু এই বিজয়ের পরেও বাংলাদেশের অভ্যন্তরে রয়ে গিয়েছিল বিভেদের বীজ। 1971 সালে পাকিস্তানি সামরিক বাহিনীকে যারা সক্রিয়ভাবে সাহায্য করেছিল, সেই স্থানীয় সহযোগীরা, যারা মূলত রাজাকার, আল বদর ও আল শামস নামে পরিচিত ছিল, তারা হাজার হাজার বাঙালিকে হত্যা ও ধর্ষণে পাকিস্তানি সেনাদের সাহায্য করেছিল। পাকিস্তান কেবল ভৌগোলিক শত্রু ছিল না, তারা ছিল বাঙালি জাতিসত্তা ও স্বাধীনতার শত্রু, যা তারা তাদের বর্বর অত্যাচারের মাধ্যমে প্রমাণ করেছিল। বর্তমানে কিছু মহল থেকে বাংলাদেশের জনগণের একটি অংশের মধ্যে ভারত বিরোধিতা উস্কে দেওয়ার চেষ্টা করা হয়। যারা 71-এর ইতিহাসকে অস্বীকার করতে চায়, সেই সব রাজাকারদের বংশধর বা তাদের মতো দর্শের অনুসারীরা ভারতকে শত্রু হিসেবে দেখানোর চেষ্টা করে। তারা ভুলে যায় বা ইচ্ছে করে ভুলিয়ে দিতে চায় যে ভারত শুধুমাত্র একটি দেশের জন্ম দিতে সাহায্য করেনি, বরং লক্ষ লক্ষ বাঙালিকে গণহত্যা ও নারীদের উপর চলা বর্বর অত্যাচার থেকে রক্ষা করেছিল। প্রশ্ন হলো, যারা একসময় নিজ দেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের প্ররোচনায় পড়ে মুক্তিযুদ্ধের মূল বন্ধুকে শত্রু ভাবা কি ন্যায়সঙ্গত? ইতিহাস কিন্তু সুস্পষ্টভাবে প্রমাণ করে, সেই চরম সংকটের দিনে ভারতই ছিল বাংলাদেশের একমাত্র এবং প্রকৃত বন্ধু। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে কিছু মহল, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার, এখানে উল্লেখ্য ইউনূস কোনো সরকার পরিচালনা করেন না, তিনি একজন নোবেল জয়ী এবং তার দল রাজনৈতিকভাবে সক্রিয়, বা অন্য আমেরিকা ঘনিষ্ঠ মহলগুলি বিভিন্ন ইস্যুতে ভারতের বিরুদ্ধে মুখর হচ্ছে। এর পেছনে প্রধানত ভূ রাজনৈতিক কৌশল বা জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি কাজ করে। আমেরিকা সবসময় চায় দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বাড়াতে এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবকে কমাতে। এই সামরিক প্রতিযোগিতায় তারা অনেক সময় এমন সরকার বা গোষ্ঠীকে সমর্থন করে যারা আঞ্চলিক শক্তি ভারতের প্রভাব কমাতে আগ্রহী। এই পরিস্থিতিতে ভারত কি করতে পারে? 1. ভারত কখনোই আবেগের বশবর্তী হয়ে কাজ করবে না। ভারত জানে যে বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী, তাই ভারত ধৈর্যশীল ও স্থির কূটনীতি বজায় রাখবে। 2. নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা। ভারত রেল, বিদ্যুৎ, জ্বালানি ও কানেক্টিভিটি প্রকল্পের মাধ্যমে
অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়িয়ে চলবে, কারণ এই সহযোগিতা উভয় দেশের মানুষের জন্যই প্রয়োজনীয়। ৩. স্পষ্ট বার্তা। ভারত আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এই ধরনের বিরোধিতা নিয়ে তালিক অবস্থান স্পষ্ট করবে, তবে সরাসরি সংঘাতে যাবে না। 4. জনগণের সঙ্গে সম্পর্ক। ভারত সরকার বাংলাদেশের সাধারণ জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করার দিকে মনোনিবেশ করবে, কারণ দীর্ঘমেয়াদী বন্ধুত্ব সরকার নয়, সাধারণ মানুষই তৈরি করে। বর্তমানে ভারত সরকার বা কোনো সংস্থা সরাসরি কোনো ব্যবস্থা নেওয়ার পথে হাঁটবে না, বরং অর্থনৈতিক সহযোগিতা, কানেক্টিভিটি ও নিরাপত্তা চুক্তির মাধ্যমে সম্পর্ককে শক্তিশালী করবে। কেমন লাগলো ইতিহাসের এই রুদ্ধশ্বাস অধ্যায়, যেখানে স্বাধীনতার সূর্যোদয়ের পেছনে লুকিয়েছিল এত রক্ত, এত ত্যাগ এবং আন্তর্জাতিক শক্তির এত জটিল খেলা? 1971 সালে ভারতের ভূমিকা কি কেবল কৌশলগত ছিল, নাকি এটি ছিল মানবতা এবং প্রতিবেশীর প্রতি বন্ধুত্বের সর্বোচ্চ দৃষ্টান্ত? যে 1 কোটি শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছিল, সেই ঐতিহাসিক ঋণ কি আজকের ভূরাজনীতির প্ররোচনায় ভুলে যাওয়া উচিত? দর্শক হিসেবে আপনার কি মনে হয়, বাংলাদেশের আজকের প্রজন্মকে কি 1971 সালের সেই প্রকৃত বন্ধুত্বের ইতিহাস ভুলে যাওয়া উচিত? বর্তমানের রাজনৈতিক আবহাওয়ায় ভেসে না গিয়ে আমাদের ঐতিহ্য আর প্রতিবেশীর সাথে সম্পর্কের সঠিক মূল্যায়ন করা কেন জরুরি? আপনার মূল্যবান মতামত, বিশ্লেষণ এবং ভাবনা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। যদি এই তথ্যবহুল স্ক্রিপ্ট এবং ইতিহাসের এই বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে, তাহলে এই বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার পরিচিত মহলের শেয়ার করুন। আর ইতিহাসের এমন সত্য ও গভীর বিশ্লেষণ জানতে অন্তর্বীণা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়। আমি সুমন্ত, ফিরব আবার এক নতুন রহস্য, ইতিহাস এবং জ্ঞানের সন্ধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সত্যের প্রতি আপনার কৌতূহল বাঁচিয়ে রাখুন। অন্তর্বীণা, জ্ঞান যেখানে উন্মুক্ত, সত্য যেখানে অনন্ত।